1994 সালে সুন্দর একটি সকাল রেডিওতে একটি প্রোগ্রাম চলছিল আর ট্রাফিক আপডেট দেওয়া হচ্ছিল। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম মিশো। মেয়েটি হাই স্কুলে পড়ে আর পাশাপাশি ওর বাবা মার রেখে যাওয়া বেকারি শপটির দেখাশোনা করে। প্রতিদিনের মতো আজও মিশো সবকিছু গোছগাছ করছিল দোকানটাকে ওপেন করার জন্য। ঠিক তখনই আমরা বাইরে একটি স্কুল ইউনিফর্ম পরা ছেলেকে দেখতে পাই। ছেলেটি দোকানের মধ্যে ঢোকে, তখন মিশো তাকে বলে, দোকান তো এখনো ভালোভাবে ওপেন হয়নি, আপনার কি জরুরি কিছু প্রয়োজন? ছেলেটি উত্তরে বলে, আমার টোফু দরকার। টোফু হচ্ছে একটা কোরিয়ান খাবার। মিশো একটু খোঁজাখুঁজি করে জানায় তাদের দোকানে এখন টোফু নেই। তখন ছেলেটিকে একটি দোকান দেখিয়ে দেয় যে এই দোকানে গেলে টোফু পাবে। ছেলেটি বের হয়ে যাচ্ছিল, ঠিক তখন ওই রেডিওতে একজন বিখ্যাত হার্জের কণ্ঠ ভেসে আসে। তার নাম ছিল ইউএল। সকালের এই প্রোগ্রামটি ছিল ভালোবাসার মানুষদের জন্য, যেখানে একজন মানুষ তার ভালোবাসার মানুষের নাম বলতো আর তাকে কোনো গান উৎসর্গ করত। ছেলেটি বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস নেয়। এর মধ্যে দোকানে হিরঞ্জন নামক একটি মহিলা চলে আসে। বড় বোনের মতো নিজের বাবা মা বেঁচে থাকা অবস্থায় উনি এখানে কাজ করতেন আর এখন মিশোর সকল খেয়াল রাখেন। তিনি মিশো হিরঞ্জনকে ছেলেটির কথা বলে। হিরঞ্জন ছেলেটিকে দেখা মাত্রই বলে, ওকে আমি চিনি, ও আজই জেল থেকে ছাড়া পেয়েছে। এই কথাগুলো যখন হচ্ছিল ততক্ষণে ছেলেটি টোফু প্যাক করছিল। দোকানের সামনে পার্ট টাইম চাকরির জন্য একটি নোটিশ ঝুলানো ছিল। এই দোকানে কাজ করার জন্য একজন লোক প্রয়োজন। ছেলেটি হাঁটতে হাঁটতে একটি মাঠের কিনারায় এসে দাঁড়ায় আর নিচের দিকে তাকিয়ে অন্যদের খেলা দেখছিল। এই ছেলেটির নাম ছিল হিয়ন। দৃশ্য পরিবর্তন হয়। ওই দিন রাতের বেলা আমরা ছেলেটিকে সেই রেস্টুরেন্টে দেখতে পাই। সেখানে এসেছে সে একটি কাজের জন্য, কারণ সে সকালবেলা অন্য একটি বেকারি দেখেছিল। হিরঞ্জন নামক সেই মহিলাটি তাকে জিজ্ঞেস করে, তুমি তো একজন স্টুডেন্ট, এখানে কাজ কিভাবে করবে? ছেলেটি হিরঞ্জনকে উত্তর দেয়, আমি স্টুডেন্ট ছিলাম, এখন আর নেই। এরই মাঝে ছেলেটি নিজ থেকে কাজ করছিল। আমি শুনেছি তুমি জেল থেকে বের হয়েছো, তুমি ছেড়ে কেন গিয়েছিলে? ছেলেটি উত্তর দেয়, এ বিষয়ে এখন আমি কথা বলতে চাচ্ছি না, আমি শুধু এখানে কাজ করতে যাচ্ছি। মিশোর হিরঞ্জন ছেলেটিকে পছন্দ হয়, তাই তারা ছেলেটিকে কাজে রেখে দেয়। পরের দিন থেকে শুরু হয় মিশো নামের বেকার ছেলেটির নতুন কর্মজীবন। প্রথম দিন থেকে হিরঞ্জন ছেলেটিকে টোফু বলে ডাকে, কারণ ছেলেটির টোফু অনেক পছন্দের ছিল। হিরঞ্জন তখন ছেলেটিকে জিজ্ঞেস করে, আচ্ছা টোফু, তোমার জেলের জীবনের গল্প শোনাও না। কিন্তু হিরঞ্জন ছেলেটি চুপ করে থাকে। তখন হিরঞ্জন নামক মহিলাটি তাকে বলে, আচ্ছা তোমার কষ্ট লাগলে বলার দরকার নেই। হিরঞ্জন কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর সে নিজে থেকে বলতে শুরু করে, প্রতিদিন সকাল 9টায় আমাদেরকে খাবার আনতে যেতে হতো। রেডিওতে তখন সংবাদ চলতো, বসে বসে সে সংবাদ শুনতাম। খাবার শেষ হয়ে যেত আর রেডিও সংবাদও শেষ হতো, আর তখন বুঝে যেতাম 9:50 বাজে। প্রতিদিন একই রুটিন। আমি সৃষ্টিকর্তার কাছে অনেক দোয়া করতাম যেন জেল থেকে আমি তাড়াতাড়ি মুক্তি পাই। তো কোনো কিছুই ঘটতো না, তাই এক সময় দোয়া করতে শুরু করলাম, যেদিন জেল থেকে বের হব তারপর যেন আমার সাথে নতুন কিছু ঘটে। জেল থেকে মুক্তির পর গতকাল সকালবেলা যখন এই জেল থেকে বের হচ্ছিলাম, তখন রেডিওতে প্রতিদিনের সংবাদ শেষে নতুন একটি অনুষ্ঠান শুরু হয়েছিল, যেটা কিনা ভালোবাসার মানুষদের নিয়ে। তাই এই ভেবে আমার খুশি লাগছিল যে আমার দোয়া কবুল হয়েছে। আমি জেল থেকে বের হবার পর আমার জীবনের নতুন কিছু ঘটছে। তখন মিশো বলে, এই জন্য গতকাল তুমি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলে? ছেলেটি বলে, হ্যাঁ। এরপর থেকে হিরঞ্জন নামক ছেলেটির দিন ভালোই কাটছিল। সে ধীরে ধীরে সকল কাজ শিখছিল। হিরঞ্জন দেখতে সুন্দর ছিল, তাই স্কুল পড়ুয়া মেয়েরা বারবার আসতো এই বেকারিতে শুধুমাত্র তারই জন্য। আর এই বিষয়টি যখন মিশো লক্ষ্য করে, সে মনে মনে অনেক জ্বলতে থাকে। সে ওই মেয়েদেরকে একটু ঝাড়ি দিয়ে দেয়। এভাবে বেকারিতে চলতে থাকে এই 3জন মানুষের জীবন। তারা এখন অনেকটা পরিবারের মতো। কিন্তু হিরঞ্জন এখনো মিশুকে ম্যাম বলে ডাকে, কারণ সে তো দোকানের মালিক। তাই মিশো তাকে বলে, তুমি আর আমি একই সমবয়সী, আমাকে ম্যাম না ডাকলেও হবে। এভাবে কেটে যায় একটি বছর। ক্রিসমাস চলে আসে। ক্রিসমাস উপলক্ষে তারা বেকারিটিকে তার খুব সুন্দর করে সাজায়। পরের দিন সকালবেলা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কার মিশোদের বেকারিটির সামনে নতুন একটি অ্যাপার্টমেন্ট কাজের জন্য আসে। ওই ওয়ার্কারদের মধ্যে একজন হিরঞ্জনকে দেখতে পায়। ওয়ার্কারটি বেকারির মধ্যে ঢুকে। ওয়ার্কারকে দেখা মাত্র হিরঞ্জন তাকে বলে, তুমি এখানে কেন এসেছো? ওয়ার্কারটি কিছু খাবার অর্ডার দেয় আর সে পাশে একটি টেবিলে বসে। আমরা তার কথায় বুঝতে পারি হিয়নের এই ওয়ার্কারটি একসাথে জেলে ছিল। ধীরে ধীরে এখানে আরো কিছু ওয়ার্কার আসে আর এরা সবাই মিলে হিয়নের সাথে জেলে ছিল। হিয়ন ছাড়া ওখানে সবাই একদম আড্ডায় মেতে ওঠে, ঠিক জেলখানার ভেতরের মতো। কিন্তু হিয়ন চুপচাপ দাঁড়িয়েছিল। আড্ডাটা ধীরে ধীরে সূর্যের বাইরে চলে যাচ্ছিল। তখন হিরঞ্জন নামক সেই মহিলা এসেছিল, তাদেরকে তাদের টাকা ফিরিয়ে দেয় আর তাদেরকে বের হয়ে যেতে বলে। ছেলেগুলো কিছুটা অপমানিত হয় আর এখান থেকে বেরিয়ে যায়। হিয়ন তখন হিরঞ্জন নামক সেই মহিলার কাছে এসে ধীর গলায় বলে, বেতন থেকে আমাকে কিছু টাকা অগ্রিম দেওয়া যায়? মহিলাটি তখন কিছু টাকা বের করে হিয়নের হাতে দেয়।
হিয়ন টাকাগুলো নেয় আর তাকে বলে ওই ছেলেগুলো হয়তো মানুষ চেনে না, কিন্তু মানুষ হিসেবে খারাপ না। হিয়ন টাকাগুলো নিয়ে তার বন্ধুদের সাথে করে চলে যায়। মিশো হিরঞ্জনকে জিজ্ঞেস করে ও কি করে আসবে। হিরঞ্জন নামক মহিলাটি উত্তর দেয় হয়তো না, তবে সে অনেক ভালো ছিল। এদিকে হিয়ন তাদের বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে, তারা অনেক ড্রিঙ্কস করে। হঠাৎ করে হিয়নের তার অতীতের কথা মনে পড়ে যায়, যে কারণে সে জেলে গিয়েছিল। হিয়ন বন্ধুরা মিলে স্কুল মাঠে খেলতেছিল, কিন্তু খেলার এক পর্যায়ে হিয়নের হাত ফসকে তার বন্ধু নিচে পড়ে যায় আর সে সেখানেই মারা যায়। সবাই দোষ দিতে থাকে হিয়নের, কিন্তু হিয়নের আসলে কোনো দোষ ছিল না। এই কথাগুলো মনে করে অনেক কষ্ট পাচ্ছিল। এদিকে মিশো বেকারির দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে হিয়নের জন্য অপেক্ষা করছে, কিন্তু হিয়ন ফিরে আসেনি। এভাবে কেটে গিয়েছিল 2 বছর। মিশোর পড়াশোনা শেষে বেকারিটিকে বন্ধ ঘোষণা করা হয়েছিল। 1997 সালে সুন্দর একটি সকাল। মিশোর তখন পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। আজ তার কলেজ থেকে 2টো চাকরির অফার তাকে করা হচ্ছে। একটি হচ্ছে ফুল টাইম চাকরি, যেটা নিউজ এডিটিং কোম্পানিতে, বেতনও অনেক ভালো। আর দ্বিতীয় অফারটি হচ্ছে রেডিও শোতে, যে রেডিওতে ভালোবাসার শোর প্রথম দিনের মিশো আর হিয়নের প্রথম পরিচয় হয়েছিল। যদিও রেডিওর শোটা মিশোর অনেক পছন্দের ছিল, কিন্তু তারপর সে ওই ফুল টাইম চাকরিটাই বেছে নেয়, অর্থাৎ নিউজ এডিটিংয়ের। অন্যদিকে হিয়নকে দেখতে পাই সে এখন একটি ইন্টারন্যাশনাল লজিস্টিক কোম্পানিতে চাকরি করে। সে তার দৈনন্দিন কাজগুলো করছিল। অন্যদিকে হিরঞ্জন নামক সেই মহিলাটি নতুন একটি রেস্টুরেন্ট দিয়েছে। মিশো সেই রেস্টুরেন্টে আসে সে চাকরি পাবার সুখবরটা দিতে, কারণ মিশোর আপন বলতে তিনিই রয়েছেন। আর মিশোর পড়াশোনার জন্য এই মহিলা অনেক কষ্ট করেছেন। রাতের বেলা মিশো তাদের সেই পুরনো বেকারির সামনে এসে দাঁড়ায়। সে বেকারির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, মা, আমি চাকরি পেয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই শখের বেকারিকে আমি কোনো একদিন আবার চালু করব। তখন ওই হঠাৎ করে পিছন থেকে মিশো বলে কেউ ডাক দেয়। মিশো ঘুরে তাকায়। মিশো প্রথমে চিনতে পারে না, কিন্তু হঠাৎই সে বলে ওঠে, হিয়ন, তুমি এখানে কি করছো? সেই দিনের পর আজ প্রথম মিশো আর হিয়নের দেখা হলো। হিয়ন মিশোকে বলে, আমি একটু ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি, তুমি প্লিজ এখানে আমার জন্য অপেক্ষা করো। মিশো অপেক্ষা করতে থাকে আর হিয়ন কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে। হিয়ন দৌড়ে এসেছে, তাই সে হাঁপাচ্ছিল। মিশো হিয়নকে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? হিয়ন বলে, ভালো আছে। মিশো তখন তাকে বলে, হিরঞ্জন তোমাকে অনেক মিস করে, সে এখন একটা নতুন রেস্টুরেন্ট দিয়েছে। হিয়ন তখন তাকে বলে, আমিও তাকে অনেক মিস করেছি, তোমাকেও মিস করেছি। তখন মিশো বলে, তাহলে চলো কাল আমরা হিরঞ্জনের রেস্টুরেন্টে যাই। তখন হিয়ন কিছুটা চুপ করে থাকে আর সে ধীর গলায় বলে, আমি কাল সকালে মিলিটারিতে চলে যাব, আমার সেখানে চাকরি হয়েছে। মিশো বুঝতে পারে হিয়নের হাতে খুব বেশি সময় নেই, শুধু এই রাতটাই সে এই শহরে আছে। তারা দুজন হাঁটছিল আর অনেক গল্প করছিল। কখন যে মিশো তার বাসার সামনে চলে এসেছিল তা সে বুঝতেই পারেনি। তারা দুজন দুজনের কাছ থেকে বিদায় নেয়, কিন্তু তাদের দেখে বোঝা যাচ্ছিল এই দুজন মানুষের কেউ এখন যাচ্ছে না। তাদের বিদায়টা এখনই হোক। মিশো উপরে উঠে যায় আর হিয়নও বাড়ির পথে পা বাড়ায়। ঠিক তখনই মিশো হিয়নকে ডাক দেয় আর হিয়নকে তার বাসায় নিয়ে আসে। মিশো পাসওয়ার্ড দিয়ে দরজা খোলে আর হিয়নকে সে বলে, বলো তো আমার পাসওয়ার্ড। হিয়ন বলে, আমি জানি না। মিশো তাকে বলে, আমার সবকিছু পাসওয়ার্ড স্কুল আইডি দিয়ে আছে, আর আমার স্কুলের আইডি তো তুমি জানো। মিশো আর হিয়ন খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে। তারা দুজনে ধীর গলায় গল্প করছিল। মিশো হিয়নকে জিজ্ঞেস করে, তুমি ওই দিন আর কেন ফিরে আসনি? ওই দিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার শেষে বাড়ি ফেরার পথে এক মাতাল লোকের সাথে আমার গ্যাঞ্জাম হয়ে যায় আর আমাকে আবারও সেই জেলখানায় নিয়ে যাওয়া হয়। জেলে বসে তোমাদের কথা অনেক মনে পড়েছে, আর যখন জেল থেকে বের হই লজ্জায় আমি তোমাদের সামনে আর আসতে পারিনি। হিয়ন ঘুমিয়ে যায়। মিশো তার কম্পিউটারটি ওপেন করে সে হিয়নের জন্য একটি ইমেল অ্যাড্রেস খোলে। পরদিন কাক ডাকা ভোরে হিয়ন যখন বেরিয়ে যাচ্ছিল, মিশো তখন তাকে তার মেইল অ্যাড্রেসটি দেয় আর তাকে বলে, তুমি সুযোগ পেলেই আমাকে ইমেল করবে, আমি তোমার ইমেলের অপেক্ষা করব। আমি প্রতিদিন তোমাকে অনেকগুলো ইমেল করব, তুমি যখন সুযোগ পাবে তখন সব মেইলের উত্তর আমাকে দিবে। হিয়নের এবার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। মিশো তাকে প্রচণ্ড শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু এই দুজন মানুষ এখনও কেউ কাউকে বলতে পারেনি যে ভালোবাসে। মিশো তার নতুন কাজে যোগ দেয় আর হিয়ন রওনা হয়েছে তার মিলিটারি ক্যাম্পের দিকে। কিন্তু হিয়ন যখন সেই কাগজটি খোলে সেখানে শুধু ইমেল আইডিটি লেখা, কিন্তু কোনো পাসওয়ার্ড লেখা ছিল না। এদিকে মিশোরও এতক্ষণে মনে পড়ে গিয়েছে, আরে সে তো ইমেল আইডিটি দিয়েছে কিন্তু পাসওয়ার্ড দেয়নি। মিশো পাগলের মতো হয়ে যায়, সে কি করবে বুঝে উঠতে পারে না। কিন্তু তারপরও মিশো হিয়নকে প্রত্যেকদিন ইমেল লিখিয়ে যেত।
মিশো সারাদিন যা যা করতো, হিয়নের প্রতি যা যা প্রশ্ন থাকতো, সবকিছু সে হিয়নকে লিখে জানাতো। সে জানে যে ইমেলের কোনো উত্তর আসবে না, তারপরও সে লিখে যেত। রেডিও স্টেশনে একটি বার্তা পাঠিয়েছিল, যেটা হিয়নের পছন্দের অনুষ্ঠান ছিল। সেখানে মিশো লিখেছিল, টোফু ইমেলের পাসওয়ার্ড হচ্ছে আমার স্কুল আইডি। মিশোর বিশ্বাস ছিল টোফু অর্থাৎ হিয়ন যেখানে থাকুক না কেন, সে এখনও রেডিওতে অনুষ্ঠানটি শুনে। এভাবে কেটে যায় আরও 3টি বছর। সাল 2000, সুন্দর একটি সকাল। আমরা হিয়নকে দেখতে পাই, সে সেই মিশোর বেকারির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন সেখানে সেই বেকারিটি নেই। এদিকে মিশোর এত বছরের অভ্যাসটা এখনো যায়নি। সে প্রতিদিনই ইমেল চেক করে। আজও সে তার ইমেল অ্যাকাউন্টে ঢুকে, কিন্তু সে কি দেখছে? হিয়ন তাকে মেইল করেছে। মিশোর হাত পা কাঁপছে, তার চোখে পানি চলে এসেছে। হিয়ন তাকে ইমেলে লিখেছে, তুমি ভাবছো আমি তোমার পাসওয়ার্ড কিভাবে খুঁজে পেয়েছি? তোমাকে আমি খুঁজতে তোমার সেই পুরনো বাসায় গিয়েছিলাম, কিন্তু তুমি শহরে চলে গিয়েছিলে। বাসায় একটি টুলেট লাগানো ছিল। আমি তোমার ওই বাসাটি ভাড়া নিয়েছি মালিকের কাছ থেকে। যখন তোমার দরজার পাসওয়ার্ড নিয়েছিলাম, তখন আমার পাসওয়ার্ড দেখে মনে পড়ে যায় তুমি তোমার সকল পাসওয়ার্ড তোমার স্টুডেন্ট আইডি দাও। আর সাথে সাথেই আমি একটি কম্পিউটারের দোকানে ঢুকে আর সেখান থেকে এই মেইলে লগ ইন করার চেষ্টা করি। আর ফাইনালি আমি ইমেইলে লগ ইন করতে পারি। সেখানে তোমার হাজার হাজার ইমেল ছিল। আমি এত খুশি হয়েছিলাম, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। মিশো ইমেল পড়ছিল আর তার দু চোখ পানিতে টলমল করছিল। এভাবেই শুরু হয় তাদের নতুন করে ইমেইলে কথা বলা। এই দুটো মানুষ আবারও তাদের দুজনকে খুঁজে পায়। হিয়ন মিলিটারি সার্ভিস শেষ করে এসে একটি জিমে চাকরি নিয়েছিল। ইমেইলে মিশুকে তার ফোন নাম্বার দেয়, আর মিশো ফোন নাম্বার পাওয়ার সাথে সাথেই দৌড়ে এসে হিয়নকে কল দেয়। এই দুজন মানুষ কতটা দিন পর তাদের কণ্ঠস্বর শুনছে। তারা দুজনে অনেক খুশি ছিল, কিন্তু মিশুকে তার বস ডাক দেয়। তখন মিশো হিয়নকে বলে, আমি আজ সন্ধ্যে 6:30টায় তোমাকে কল দেব, তুমি আমার ফোনের অপেক্ষা করো। মিশো ফোনটা রেখে দেয়। এদিকে হিয়ন আজ অনেকদিন পর মন খুলে হাসছে। ওই দিন 6:30টায় মিশো হিয়নকে কল দিয়েছিল। হিয়নের ফোনে রিং বেজেই যাচ্ছিল, কিন্তু সেই ফোন তোলার কোনো মানুষ নেই। আসলে ওই দিন হিয়ং সহ সবাইকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, কারণ ওই জিমের মালিক একটি প্রতারণা করেছিল। হিয়নকে থানা থেকে তার সেই বন্ধুরাই ছাড়িয়েছিল। হিয়ন সকল কথাই মিশোকে জানাতে চেয়েছিল, কিন্তু তার আর সাহস হয়নি। সে আবারও মিশোকে মেইল করে, আর সেখানে লেখা ছিল, আমি কেন এতদিন তোমার সাথে যোগাযোগ করিনি, প্লিজ তার কোনো কারণ জানতে চেও না। তুমি শুধু এইটুকু ভেবো না যে আমি ইচ্ছে করে তোমাকে মেল দেইনি, কারণ একটি কথা তুমি সবসময় মাথায় রাখবে, তুমি আমার হাসির একমাত্র কারণ। কিন্তু মিশু ওই দিন অনেক কষ্ট পেয়েছিল। সে অনেকদিন অপেক্ষা করেছিল শুধুমাত্র হিয়নের একটি মেইলের জন্য। কিন্তু মিশু কিছু জানে না যে হিয়নের সাথে আসলে কি হয়েছে। তাই মিশো হিয়নকে কিছুটা ভুল বুঝে। মিশো অনেকটা অভিমান নিয়ে হিয়নকে লিখে, আমরা দুজন দুজনের সাথে আবারও ওই দিন কথা বলবো যেদিন আমাদের কারো জীবনে ভালো কিছু ঘটবে। এর আগ পর্যন্ত আমরা কেউ কাউকে কোনো মেল দিব না। এই শেষ মেলটি লেখার সময় মিশোর প্রচণ্ড কাজ ছিল। আর এভাবেই কেটে যায় আরও 5টি বছর। 2005 সালের সুন্দর একটি সকাল। সকালবেলা রেডিওতে সেই প্রোগ্রামটি চলছিল। মিশো তার অফিসে বসে সেই প্রোগ্রামটি শুনছিল। মিশোর অফিসের নতুন বস মিশোকে অনেক পছন্দ করে। ওই দিন উপরতলায় নতুন একটি ফিল্ম মেকিং কোম্পানি এসেছে, তারা মালামাল ওঠাচ্ছিল। ওই দিন সন্ধ্যাবেলা মিশোর বস মিশুকে একটি সারপ্রাইজ দেয়। মিশোর একটি বই প্রকাশ করে। মিশো তো অনেক খুশি হয়, আর মিশোর বস মিশুকে সবসময় এভাবেই ইমপ্রেস করার চেষ্টা করে। পরদিন সকালবেলা অফিসে কাজ করছিল, কিন্তু হঠাৎ মিশোর চোখ দরজার দিকে যায়। দরজার ওপাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে। এটা হিয়ন ছিল। উপরের তলায় যে নতুন অফিসে এসেছে, হিয়ন এখন ওখানে চাকরি করে। কত বছর পর এই দুজন মানুষের আবারও দেখা হলো। হিয়ন মিশুকে তার বাসায় যাওয়ার জন্য অনুরোধ করে। তারা দুজনে মিলে হিয়নের বাসায় চলে আসে, যেটা কিনা আগে মিশোর বাসা ছিল। এ বাসার সবকিছুই মিশোর পরিচিত ছিল, আর এখানে মানুষ দুটোর শেষ দেখা হয়েছিল। আজ অনেকগুলো বছর পর আবারও সেই একই জায়গা, একই সময়ে তারা দুজন আগের মতো করেই সময় কাটায়। তারা অনেক মজা করতে থাকে। পরদিন মিশো অফিস থেকে 3 দিনের ছুটি নেয়। তারা দুজন সময়গুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন সত্যিকারের লাভ বার্ড। তবে এখানে একটা কথা, তারা কিন্তু এখনও কেউ কাউকে বলতে পারেনি যে ভালোবাসি। পরদিন তারা দুজনে মিলে সেই হিরঞ্জন নামক মহিলা রেস্টুরেন্টে যায়। হিরঞ্জন অনেকদিন পর হিয়নকে দেখে একদম অবাক হয়ে যায়। সে তো একদম চিনতে পারছিল না। এরপরে 3জন মানুষ খুব সুন্দর সময় কাটায়।
ঠিক সেই সময় মিশো বেকারের মতো করে। মানুষের জীবনের সময়গুলো কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? যাই হোক, মিশোর বান্ধবীর একটি ইমেল আসে, তাদের একজন পার্ট টাইম ভিডিও এডিটর দরকার। মিশোর সাথে সাথে উত্তর দেয় তার কাছে খুব ভালো একজন ভিডিও এডিটর আছে, কারণ হিয়ন এখন ভিডিও এডিটরের কাজ করে। মিশো হিয়নের জন্য একটি চাকরি ঠিক করে দেয়। মিশো আর হিয়ন দুজনে অনেক খুশি ছিল। এই বিষয়টা নিয়ে তারা সারাদিন অনেক ঘোরাঘুরি করে আর গল্প করে। দিন শেষে তারা যখন বাসায় ফিরে আসে, তখন মিশো হিয়নকে প্রথমবারের মতো বলে, বিয়ে করবে আমাকে? সে একদম চুপ হয়ে যায়, কি বলবে বুঝে উঠতে পারছে না। কিন্তু হিয়ন কোনো উত্তর দেয় না। পরদিন সকালবেলা আমরা মিশোর বসকে দেখি সে পুরনো বেকারির সামনে। সে মূলত মিশোকে ইমপ্রেস করার জন্য এই জায়গাটি আবার সে মিশো বেকারি বানাতে যাচ্ছে। আর সে কোথায় বস মিশোকে জানায়। অন্যদিকে হিয়নের ফোনে আজ অনেকদিন পর তার এক বন্ধুর কল এসেছে। সে হিয়নকে বলছে আজ 10 বছর পূর্ণ হলো। আমাদের সে বন্ধুর আজ মৃত্যুর দিন, যাকে খুনের দায়ে আমরা এতটা বছর জেলে ছিলাম। আমরা আমাদের বন্ধুকে ভুলে যেতে পারি না। প্রতি বছরের মতো আজও আমাদের কিছু করতে হবে। জেলে থাকা সব বন্ধুরা মিলে তাদের সেই বন্ধুর বাসার উদ্দেশ্যে একটি মাইক্রো নিয়ে রওনা হয়। তারা প্রতি বছরই এখানে আসে। সারা বছর ধরে চাকরি করে কিছু টাকা জমায়, আর সেই টাকাগুলো এক এক করে তারা মৃত বন্ধুর মায়ের জন্য রেখে যায় আজীবনের জন্য। তার বন্ধুর মায়ের সাথে দেখা হয়ে যায়। হিয়ন তার কাছে ক্ষমা চায়, কিন্তু হিয়নের বন্ধুর মা প্রচণ্ড রেগে যায়। সে হিয়নকে বলে, তোদেরকে জেলের বাইরে দেখলে আমার শরীর জ্বলে যায়। তোদের কেন মৃত্যুদণ্ড দিল না? আমার ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে সে চাকরি করে আমার হাতে টাকা দিত। তোদের ভিক্ষার টাকা আমার লাগবে না। হিয়ন তাকে বলে, ওটা দুর্ঘটনা ছিল, আপনি আমাদেরকে মাফ করে দিন। মহিলাটি বলে, তোরা মারা যাবার পরে তোদের বন্ধুর কাছে মাপ চেয়ে নিস, আমি মাফ করার কেউ না। এটা বলে মহিলাটি দরজা আটকে দেয়। ভারাক্রান্ত মন নিয়ে হিয়ন শহরে ফিরে আসে, কিন্তু সে তার মোবাইলটা নিতে ভুলে যায়। মোবাইলটা গাড়ির মধ্যেই থেকে যায়। এদিকে মিশো বারবার হিয়নকে কল দিচ্ছিল। তখন হিয়নের ফ্রেন্ড মোবাইলটি রিসিভ করে, আর মিশো মোবাইলটি নেওয়ার জন্য যায়। আর মুখে নেওয়ার সময় মিশো জানতে পারে হিয়ন আসলে কোথায় গিয়েছিল আর কেন গিয়েছিল। বাসায় ফিরে মিশো হিয়নকে কিছুই বুঝতে দেয় না। পরদিন হিয়নের বন্ধুর সাথে সে মহিলার বাড়িতে যায়। তারা ফিরে এসে রাতের বেলা খেতে বসে। খাবারের এক পর্যায়ে মিশোকে বলে, তোমাকে আর এই মহিলার বাড়িতে যেতে হবে না। আমি তাকে অনেকগুলো টাকা দিয়ে এসেছি আর তাকে বুঝিয়ে বলে এসেছি। হিয়ন অনেকটা রাগ নিয়ে জিজ্ঞেস করে, তোমাকে এই কথা কে বলেছে? মিশো ভয়ে ভয়ে বলে, তোমার বন্ধু। রাগে হিয়নের হাত কাঁপছিল। হিয়ন উঠে দাঁড়ায়। সে তখন ওই বাসা থেকে বের হয়ে যেতে যাচ্ছে। মিশো তাকে বাধা দেয়, বলে, তুমি কোথাও যেতে পারবে না, তুমি এখানেই থাকবে। হিয়ন তাকে বলে, আমি কিভাবে থাকবো বলো? আমি শুধু সবসময় প্রার্থনা করতাম আমি পৃথিবীর অন্তত একটা মানুষের কাছে খুনি হিসেবে পরিচিত না হই। একটা মানুষের কাছে অন্তত আমি নিষ্পাপ থাকি। কিন্তু তুমি সেই অধিকারটাও কেড়ে নিয়েছো। তুমি জেনে গিয়েছো আমার অতীত। মিশো হিয়নকে বোঝাতে থাকে, আমি শুধু তোমার কষ্টটা ভাগাভাগি করতে চাচ্ছিলাম। হিয়ন বলে, আমার এই কষ্ট আমি অনেক ভাগাভাগি করেছি। শুধু তোমাকে চেয়েছিলাম, যাকে নিয়ে আমি আমার অতীতটাকে ভুলে থাকবো। মিশো বলে, তুমি কি আমার জীবন থেকে আবারও হারিয়ে যাবে? হিয়ন বলে, আমি আর কখনোই ফিরবো না, আর তুমিও বাসা থেকে চলে যাও। এটা বলে হিয়ন বাসা থেকে বের হয়ে যায়। সে বন্ধুর কাছে আসে, যে সবকিছু মিশোকে জানিয়েছে। হিয়ন তার বন্ধুকে জিজ্ঞেস করে, তুমি কেন তাকে সবকিছু বলতে গেলে? হিয়নের বন্ধু হিয়নকে বলে, আমরা সবাই একসাথে জেলে খেটেছি, কষ্ট করেছি, কিন্তু এখন শুধুমাত্র তুই তোর অতীতকে ভুলে যেতে পারছিস, ভালো আছিস। তুই একটা স্বার্থপর, তাই তোর গার্লফ্রেন্ডকে সবকিছু বলে দিয়েছি। এটা শুনে হিয়ন খুব রেগে যায়। দুই বন্ধুর মধ্যে মারামারি শুরু হয়। এখান থেকে হিয়ন হিরঞ্জন নামক সে মহিলা রেস্টুরেন্টে আসে আর তাকে সবকিছু খুলে বলে। হিরঞ্জন হিয়নকে অনেক বুঝায় মিশোর লাইফ থেকে বারবার হারিয়ে গিয়েছে, সেই অপেক্ষার দিনগুলো মিশো কিভাবে কাটিয়েছে। তাই হিরঞ্জন নামক মহিলাটি তাকে বলে হিয়ন তার ভুল বুঝতে পারে। তাই সে সাথে সাথে বাসায় ফিরে আসে মিশোর কাছে। কিন্তু বাসায় ফিরে সে দেখতে পায় মিশো কোথাও নেই। সে হিয়নের কথা অনুযায়ী বাসা ছেড়ে চলে গিয়েছে। পরদিন সকালে হিয়ন মিশোর অফিসে যায়, কিন্তু সেই অফিসেও ছিল একদম ফাঁকা, কারণ সেই অফিস বদল হয়ে গিয়েছে। হিয়ন তখন হঠাৎ করে মিশোর বসের গাড়ি দেখতে পায়।
হিয়ন তার গাড়ি থামায় আর তাকে জিজ্ঞেস করে, আপনি কি বলতে পারবেন মিশো এখন কোথায় আছে? মিশোর বস তাকে জানায়, আমি বলতে পারলেও তোমাকে বলবো না, কারণ মিশোর ফিউচার বেটার, তোমার মতো ছেলে মিশোর যোগ্য না। এটা বলে মিশোর বস গাড়ির সামনের দিকে বাড়ায়। তখন হিয়ন ওই গাড়ির পেছনে দৌড়াতে থাকে, কারণ তার এখনই মিশোর সাথে দেখা করতে হবে। এদিকে মিশো তার বসের জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে গাড়ি চলে আসে। মিশো রেস্টুরেন্ট থেকে বের হয়। মিশো গাড়িতে উঠতে যাচ্ছিল, তখন দূর থেকে তার নাম ধরে ডাকছে। মিশো দেখতে পায় এটা হিয়ন। মিশো তার দিকে তাকায়, কিন্তু পরক্ষণেই সে ইগনোর করে যায়। তাই সে বসের গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে থাকে। হিয়ন তখনও পিছনে ছুটেই চলেছে, কিন্তু গাড়ির সাথে সে কি আর দৌড়ে পারে? এদিকে মিশো গাড়ির মধ্যে বসে কাঁদছিল। তার বস তাকে জিজ্ঞেস করে, আমি কি গাড়ি থামাবো? মিশো মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ। মিশোর বস গাড়ি থামায়। মিশো গাড়ি থেকে নামে। এদিকে হিয়নও দৌড়াতে দৌড়াতে সেখানে চলে এসেছিল। মিশুকে দেখে হিয়নের চোখে পানি চলে আসে। সে আরো জোরে দৌড় দেয়, আর দৌড়ে সে মিশুকে জড়িয়ে ধরে আর তাকে বলতে থাকে, ভালোবাসি। কিন্তু মিশু আজকে একটু নির্বাক। মিশুর অনেক কাজ ছিল, কিন্তু সে স্থির হয়ে দাঁড়িয়েছিল। মিশু কাঁদো কাঁদো গলায় হিয়নকে বলে, তুমি প্লিজ আমার পিছনে এসো না, তোমার অনেক কষ্ট হবে, তুমি ফিরে যাও। মিশু এবার গাড়ির দিকে পা বাড়ায়। সে অনেক কাঁদছিল। অন্যদিকে হিয়নের পা সামনে এগোচ্ছে না। সে ওখানে দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড কাঁদতে থাকে। গাড়ি চলে যায়। হিয়ন ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর দু চোখ দিয়ে শুধু পানি পড়তে থাকে। যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ইগনোর করা উচিত না। হিয়ন তার এই কথাটি খুব ভালোভাবে বুঝতে পারছে। দৃশ্য পরিবর্তন হয়। মিশো চুপচাপ বসেছিল। সে একদম মনমরা হয়ে গিয়েছে। পরদিন সে রেডিও স্টেশনে ভিডিও করার জন্য আসে হিয়ন। এটা ছিল সে ভালোবাসার মানুষদের জন্য প্রোগ্রাম, যেটা মিশো আর হিয়ন অনেক পছন্দ করত, আর সেটা এখনও তারা প্রতিদিনই করে আসছে। হিয়নের কাছে জিজ্ঞেস করে, তোমার কি কোনো ভালোবাসার মানুষ রয়েছে যাকে তুমি কিছু বলতে চাও? অন্যদিকে মিশোও তখন অফিসে বসে প্রোগ্রামটি কানে হেডফোন লাগিয়ে শুনছিল। আর তখনই সে আর যে ওই প্রোগ্রামের মধ্যে বলে ওঠে, আমার সামনে এমন একটি ছেলে দাঁড়িয়ে আছে যে মিশো নামক একটি মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু মিশো তাকে ভুল বুঝে তার জীবন থেকে চলে গিয়েছে। আর যে বলে, আমরা সবাই দোয়া করি মিশো যেন আবারও এই ছেলেটির জীবনে ফিরে আসে। মিশো এবার নিজেকে ধরে রাখতে পারে না। মিশো অফিস থেকে বের হয়। মিশো শহরের রাস্তা ধরে পাগলের মতো দৌড়াচ্ছিল। ফাইনালি সে রেল স্টেশনের সামনে এসে দাঁড়ায়। ভিতরে হিয়ন তখন সবকিছু গোছাচ্ছিল, আর তখনও হিয়নের চোখ যায় বাইরের দিকে। মিশো দাঁড়িয়ে আছে। এই মুহূর্ত দেখে সত্যি মনে হচ্ছিল ভালোবাসার সুন্দর। ভালোবাসার মানুষ যে আপনার, সে শুধু আপনারই। ভালোবাসার আরেক নাম অপেক্ষা। আমার কাছে মনে হয় কাউকে সহজে পাওয়ার থেকে এই অপেক্ষার ভালোবাসাটাই বেশি সুন্দর। আপনার জীবনে যদি আপনার সে ভালোবাসার মানুষটা এখনো না এসে থাকে, আপনি অপেক্ষা করে যান, সে অবশ্যই আসবে। আর আপনার জীবন থেকে যদি কেউ হারিয়ে থাকে, তাহলে মনে করে নিন সে কখনোই আপনার ছিল না, আপনার যোগ্য ছিল না। তো এই ভালোবাসার গল্পটা আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পূর্ণতা পাক আপনার ভালোবাসার গল্পটিও। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়ী।